ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি রুমে বসে মনোযোগ দিয়ে বিভিন্ন কাগজপত্র ঘাঁটছেন। টেবিলের উপর কফির মগ রাখা কাগজপত্র ঘাটাঘাটি চক করে তা ঠান্ডা প্রায়। উর্মি ভুঁইয়া আরেক মগ ধোয়া ওঠা কফি নিয়ে ওই কক্ষে হাজির হলেন। ইমতিয়াজ ভুঁইয়াকে মনোযোগ দিয়ে কাজ করতে দেখে আবারও চলে যেতে চাইলেন, কিন্তু ইমতিয়াজ ভুঁইয়ার ডাকে তার চলন্ত পাজোরা থেমে গেল। উর্মি, চলে যাচ্ছ যে? উর্মি ভুঁইয়া কিছুটা কাঁপলেন মনে হলো। একটু নিঃশ্বাস ছেড়ে ঘুরে দাঁড়িয়ে বললেন, ভেবেছিলাম আপনি বোধহয় কোনো কাজ নেই দেখে বই পড়তে এসেছেন, তাই কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো কাজ করছেন, এজন্য চলে যাচ্ছিলাম, পরে বলবো ভেবে। ইমতিয়াজ ভুঁইয়া কাগজপত্র বন্ধ করে স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। স্ত্রীর হাত থেকে কফির মগ নিয়ে স্ত্রীকে নিয়ে স্টাডি রুমের বিশাল বারান্দায় গেলেন। স্ত্রীকে দোলনায় বসে নিজেও পাশে বসলেন। তারপর বললেন, তোমার পাশে বসেছে দেখে রাগ করেছো? উর্মি ভুঁইয়া কথা বললেন না, চুপচাপ বাইরে তাকিয়ে রইলেন। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীর মুখ নিজের দিকে ফিরিয়ে বললেন, উর্মি, তুমি এত রাগী কেন? উর্মি ভুঁইয়া এবারও কথা বলতে পারলেন না। তার মুখ দিয়ে কথা মূলত বের হচ্ছে না। তিনি ঢোক গিললেন। এখন সে যে কথাটা বলবেন সেটা ইমতিয়াজ ভুঁইয়া ঠিক কী রিয়াক্ট করবেন সেটাই তিনি ভেবে কুলকিনারা পাচ্ছেন না। আর কিছুটা ভয়ও লাগছে। ইমতিয়াজ ভুঁইয়ার রাগ মারাত্মক ভয়ানক। একবার উঠলে থামানো মুশকিল। এখন তাকে জিজ্ঞাসা করছে রাগী কেন। একটু পর নিজেই না ফায়ার হয়ে বসে থাকে, তখন সামলাবে কে? উর্মি ভুঁইয়ার মনে হচ্ছে কথাটা বলা ঠিক হবে না। কি করবেন না করবেন এসবই ভেবে চলেছেন। ইমতিয়াজ ভুঁইয়ার কোনো কথা তার কানে ঢুকছে না। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে ঝাঁকিয়ে বললেন, কি হয়েছে উর্মি? এত আপসেট কিসের জন্য? কি যেন বলতে চেয়েছিলে বলো, তোমার জন্য আমি সদা প্রস্তুত। উর্মি ভুঁইয়া এবার মুখ খুললেন। না থাক, অন্যদিন বলবো, আপনি নিজের কাজ করুন। ইমতিয়াজ ভুঁইয়া কফি মগে চুমুক দিয়ে স্ত্রীর দিকে বাড়িয়ে দিলেন। উর্মি ভুঁইয়া ভ্রু কুচকে নিলেন, বললেন, আমি কারো এটো খাই না, আপনি খান। অথচ একসময় তুমি প্রচুর এটা খেতে উর্মি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা বলেই মগ রেখে স্ত্রীর পাশ থেকে উঠে গেলেন। উর্মি ভুঁইয়া মগটা হাতে তুলে চুমুক দিলেন। তার মাথা অলরেডি ব্যথা করছে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে কফি খেতে দেখে মনে মনে খুশি হলেন, তবে মুখে কিছুই বললেন না। তিনি বললেন, কি বলতে এসেছিলে উর্মি বলো? তোমার এরকম থতমত ভাব অদ্ভুত লাগছে। উর্মি ভুঁইয়া নিজেকে ঠান্ডা করলেন। কফির মগ পাশে রেখে বললেন, ইহাবের বিয়ের ব্যাপারে কি ভাবছেন? কি ভাববো আর? ভালো মেয়ে দেখা শুরু করতে হবে। ঘটককে বলেছি আমাদের স্ট্যাটাসের অনুযায়ী মেয়ের সন্ধান দিতে। ঘটক মেয়েদের বায়োডাটা হাজির করলেই পছন্দ করে যাচাই বাছাই করে মেয়ে সিলেক্ট করবেই আমাদের আদরের পুত্র সন্তানের জন্য, ব্যাস। উর্মি ভুঁইয়া এবার আসলেই ভয় পাচ্ছেন কিছু বলতে। যদিও ইমতিয়াজ ভুঁইয়াকে তিনি ভয় পান না, তবে ইমতিয়াজ ভুঁইয়ার রাগটা মারাত্মক ভয়ানক, যেটা তিনি সামলাতে পারেন না। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে অদ্ভুতভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বসলেন, বললেন, উর্মি, কি হয়েছে তোমার? এমন অদ্ভুত বিহেভিয়ার করছো কেন? তোমার পছন্দের কোনো মেয়ে আছে? উর্মি ভুঁইয়া শক্ত হয়ে বললেন। হ্যাঁ, আসলে আছে একজন। ইমতিয়াজ ভুঁইয়ার ভ্রু কুঁচকে গেল, বললেন, কে সে? নাম বলো, তাহলে সেই মেয়েকেই বউ করব, তোমার যেহেতু পছন্দ। উর্মি ভুঁইয়া শাড়ির আঁচল দিয়ে কপাল একটু মুছে নিলেন। তার হাঁসফাঁস লাগছে কথাটা বলতে। শক্ত হয়ে রোবটিক গলায় বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। ইহাবের নাম নেয়নি কারণ ইমতিয়াজ ভুঁইয়া ইহাবকে মারতে দ্বিধা করতেন না। অত বড় ছেলের গায়ে মা হয়ে মার খেতে কিছুতে দেখতে পারবেন না তিনি। ইমতিয়াজ ভুঁইয়া কথাটা শোনা মাত্র স্ত্রীকে ছেড়ে দিলেন। শীতল গলায় জিজ্ঞাসা করলেন, কি বললে? উর্মি ভুঁইয়ার বুকে কামড় দিয়ে উঠল। আল্লাহ জানেন কি ঘটবে আজকে ঘরে। চোখ বন্ধ করে আবারও খুললেন, বললেন, মাহবুব ভাইয়ের মেয়েকে আমার পছন্দ। মেয়ে যথেষ্ট ভদ্র, হয়তোবা স্টেটাসের সাথে মিলে না আমাদের সাথে, কিন্তু ওকে আমার ছেলের বউ হিসাবে চাই। ইমতিয়াজ ভুঁইয়া চোখ লাল হয়ে উঠেছে। কফির মগ এক আছাড়ে ভেঙে ফেললেন। উর্মি ভুঁইয়া ভয় পেলেন না, তবে কেঁপে উঠলেন। যা সন্দেহ করেছিলেন তাই হলো। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে শক্ত করে চেপে বললেন, তুমি কি বলছো? ভেবে বলছো কি? ওই পরিবার আমার দুই চোখের বিষ। তুমি কোন জ্ঞানে ওই পরিবারের সাথে আত্মীয়তা করতে চাও উর্মি? ইনফ্যাক্ট ইহাবও ওই পরিবারকে দু চোখে দেখতে পারে না। তুমি তবুও ওই পরিবার থেকে মেয়ে আনার কথা ভাবলে কি করে? উর্মি ভুঁইয়ারও মনে এই প্রশ্ন যে আসেনি তা নয়। কয়েক বছর আগে ইহাব একটা নাম যেন তার সামনে কখনো না নেওয়া হয় এই নিয়ে তুমুল গ্যাঞ্জাম করেছিল। উর্মি ভুঁইয়া সঠিক জানে না ঠিক কী কারণে ইহাব ও ইমতিয়াজ ভুঁইয়া ওই পরিবারকে দুই চোখে সহ্য করতে পারে না, যেখানে ইহাবের সাথে ছিল ওই পরিবারের একজনের আত্মার সম্পর্ক। ইহাব হঠাৎ করে ওই পরিবার থেকে মেয়ে আনতে চাচ্ছে কেন, এই বিষয়ে আরও খোলাসা করে ইহাবের সাথে কথা বলবেন ভাবলেন। নিশাতের ঘুম ভাঙল রাতে। রাত ৮টা বাজে।
সে যে দুপুরে গোসল করে খেয়ে ঘুমিয়েছে, এখন চোখ খুলল সে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড খারাপ লাগছে তার। দুপুরের ঘটনা মনে করলে বুকটা ছ্যাদ করে ওঠে। কেমন যেন দুনিয়াটা ঘুরে উঠছে তার। পেটে ভীষণ রকমের ব্যথা করছে। সে পেটে হাত চেপে গোঙাতে লাগলো। মারওয়ান রুমে প্রবেশ করে দেখলো নিশাত পেটে হাত চেপে আছে। দ্রুত নিশাতের কাছে গিয়ে বলল। কি হয়েছে তোমার? নিশাত আস্তে করে বলল। পেটে ব্যথা প্রচন্ড। হঠাৎ পেট ব্যথা কেন? জানি না। মারওয়ান কি করবে ভেবে পেল না। হঠাৎ বিছানার দিকে তাকিয়ে যা বুঝার বুঝে গেল। নিশাতকে কানে কানে আস্তে করে কিছু বলল। নিশাত চমকালো কিছুটা। মারওয়ান নিশাতকে ধরে টয়লেটে নিয়ে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিয়ে ছেলের কাছে গেল। নাহওয়ান কতগুলো খেলনা ছড়িয়ে খেলছে আর আল্লাহ আল্লাহ করছে। মায়ের কাছ থেকে শিখেছে এটা নিশ্চয়ই। মারওয়ান ছেলেকে কাঁধে চেপে ঘোরাতে লাগলো। নাহওয়ান মজা পেয়ে খিলখিল করে হাসলো। নিশাত রুম থেকে বেরিয়ে কোনো রকম হেঁটে রান্নাঘরে আসলো। যতই খারাপ লাগুক রাতে তো তাকে হবে। নিশাত দেখলো চুলোর উপরে দুটো পাতিল রাখা। এগুলো এখানে কে রেখেছে? ভাবতে ভাবতে পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো ভাত আর তরকারি রান্না করা। নিশাতের কপাল কিছুটা প্রশস্ত হলো। কে রান্না করলো? মারওয়ান পিছন থেকে বলল। আমি দিতেছি, একটু কষ্ট করে খেয়ে নিও আজকে। হয়তো অতটা ভালো হয়নি, তবু আজকে চালিয়ে নেওয়া যায় নাকি দেখো তো। নিশাত আজকে অবাকের উপর অবাক হচ্ছে। মারওয়ানকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। হঠাৎ এরকম অদ্ভুত আচরণের কারণ কি? এসব ভাবতে ভাবতে খেয়াল করলো মারওয়ান চুলোয় ছোট্ট একটু পাতিলে পানি বসিয়ে দিয়েছে। মারওয়ান নিশাতকে এরকম ভ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল। যাও শুয়ে থাকো, আমি গরম পানি নিয়ে আসছি। নিশাত কোনো কথা না বলে আস্তে করে হেঁটে চলে গেল। নাহওয়ান মাকে দেখে দৌড়ে আসলো। মায়ের পা ঝরিয়ে পিক করে হেসে মায়ের দিকে তাকালো। নিশাত ছেলের চোখের ভাষা বুঝলো। ছেলেকে কোলে নিল। অনেকক্ষণ পর মায়ের কোল পেয়ে আরামে বাচ্চাটা কাঁধে মাথা ফেলে পড়ে রইল। নিশাত বলল। আব্বা ভাত খেয়েছেন? খেয়েছি, বাবা খেয়েছি। নিশাত মন ভরে তার ছানাকে আদর করলো। তার কলিজার টুকরে বাচ্চাটা আর একটু শক্ত করে চাপটে ধরলো ছেলেকে। ছেলেও মায়ের ওম পেয়ে আরও সেটে গেল মায়ের বুকে। মায়ের শরীরের ঘ্রাণেই সব কিছু ভুলে যায় সন্তানেরা। নিশাতের আজকে অনেক মায়ের কথা মনে পড়ছে। কতদিন হলো মা বাবার খোঁজ নেয় না। খোঁজ নিলে আরেক বিপদ। তারা নিশাতকে মারওয়ানির সংসার ছেড়ে চলে আসতে বলে। নিশাত এসব শুনতে চায় না বিধায় ফোন দেওয়া বন্ধ করেছে। তারা ফোন দিলেও এড়িয়ে চলে। ফোন ধরে না, সাইলেন্ট করে রেখে দেয়। সবাই যতটা সহজভাবে বলে সংসার ছেড়ে চলে আসতে, সংসার ছাড়াটা কি অত সোজা? নিশাতের বাবা মায়ের প্রতি অদৃশ্য একটা ক্ষোভ আছে। তখন ছেলেকে যাচাই বাছাই না করে কেন বিয়ে দিল? আর এখন বা তাকে সংসার ছেড়ে আসতে বলে কেন? তার একটা সন্তান আছে। ওকে বাবা মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার নিশাতের নেই। এতে আল্লাহ তাআলা ভীষণ নারাজ হন। তালাক হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। এই নিষ্পাপ ফুলের মতো বাচ্চার কি দোষ? ওর তো বাবা মা দুজনকেই প্রয়োজন। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল নিশাত। মারওয়ান পানি নিয়ে এসে দেখলো ছেলে মায়ের কোলে ঘাপটি মেরে আছে। গামছা ভাঁজ করে গরম পাতিলের ছ্যাঁকা দিল। তারপর নাহওয়ানের দিকে তাকিয়ে বলল। ওই পান্ডা, তুই মায়ের কোলে উঠছিস কেন? নিশাত ও নাহওয়ান উভয়ে চমকে উঠল। মারওয়ান তাদের দিকে এগিয়ে এসে বলল। আমার কোলে আয় নাট বল্টু। নাহওয়ান মাথা একটু বের করে আবারও মাকে জাপটে ধরল। মাথা নাড়িয়ে না বলল, অর্থাৎ সে যাবে না। মারওয়ান কিরমির করতে করতে বলল। তুই আসবি, তোর মাও আসবে, দ্রুত কোলে আয়, সিলেমসির বাচ্চা। নিশাত চোখ রাঙিয়ে বলল। ও থাকতে চাইছে, থাকুক না। আপনি আমার বাচ্চাটাকে উল্টাপাল্টা নামে ডাকা বন্ধ করুন। হ্যাঁ, নিজের একার বাচ্চা, আর আমি তো দুধ ভাত। বলেই নাহওয়ানকে জোর করে কোলে নিল। নাহওয়ান হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো মায়ের কোলে যাওয়ার জন্যে। মারওয়ান গরম গামছাটা নিশাতের হাতে দিয়ে বলল। এটা পেটে চেপে ধরো, আর এই যে গরম পানি, এটা খেও। বলেই গ্লাস আর গামছা নিশাতের দিকে এগিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে বাইরে বের হতে হতে বলল। তোকে কিন্তু মারবো ফাইয়াস। নাহওয়ানকে দিয়ে হাত পা ছুটতে লাগলো আর বলল। মা চকলেট খাবো। না, বাবার কাছে থাক। মা মধু নিয়ে বসেনি, তোর মা যা দিতে পারে তা আমিও পারবো। সুতরাং সুন্দর করে কোলে ঘাপটি মেরে বসে থাক। নাহওয়ান বাবার দিকে কতক্ষণ তাকিয়ে থেকে বলল। মারওয়ান এতই অবাক হলো যে মুখ থেকে কথা বের হলো না কোনো। কিছুক্ষণ পর চোখ রাঙিয়ে বলল। 2 দিনের আন্ডা আমার সাথে ইয়ার্কি করিস? কত বড় বথ! নাওয়ান বাবার কোনো কথা কানে ঢুকালো না। দুধ খাওয়ার বায়না করেই যেতে থাকলো। শেষে আর না পেরে মারওয়ান নিশাতের কাছে দিয়ে বলল। খা যত খুশি, আর আসিস বাবার কাছে, তোকে আলু ভর্তা বানাবো। নাহওয়ান মায়ের কোলে ঘাপটি মেরে ছোট্ট ছোট্ট চোখ বের করে উকি দিয়ে বাবার দিকে চেয়ে ফিচফিচ করে হাসলো। মারওয়ান চোখ রাঙিয়ে তাকালো। ইহাব বাসায় ঢুকে বাসার পরিবেশ একেবারে থমথমে দেখলো। উর্মি ভুইয়াকে সোফায় বসে থাকতে দেখে মায়ের দিকে এগিয়ে গেল। মায়ের পাশে বসে বলল। কিছু হয়েছে আম্মু?
উর্মি ভূঁইয়া ছেলের দিকে শীতল চোখে চাইলেন। ইহাব মায়ের চাহনি দেখে কিছুটা ভরকালো, বলল, কি হয়েছে আম্মু? তোমার মাহবুব আলমের মেয়েকে বিয়ে করার রিজন কি ইহাব? ইহাব কেঁপে উঠল ভিতরে, বলল, কোনো রিজন নেই আম্মু, তার মেয়েকে পছন্দ, ব্যাস এইটুকুই। কিন্তু আমি যতটুকু জানি তুমি ওই পরিবারের কাউকে সহ্য করতে পারো না। তাহলে হঠাৎ করে ওই পরিবারের মেয়েকে পছন্দ করার কোনো কারণ তো আমি দেখি না। আর তোমার সাথে ওই ফ্যামিলির কি হয়েছিল যার জন্য ওদের তুমি দেখতে পারো না? ইহাবের চোখের কোণা লাল হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে আবারও কোলে নিজেকে স্বাভাবিক করল। নরম সুরে মাকে বলল, একটু ঝামেলা চলছিল তখন, এখন সব ঠিক হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করো আম্মু। উর্মি ভূঁইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, তারপর বললেন, অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও পুরোপুরি করতে পারছি না। কোথাও বাজছে মনে হচ্ছে। বলেই তিনি দাঁড়িয়ে গেলেন। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বললেন, শোনো, তোমার বাবার সাথে আমার এই বিষয়ে বিরাট ঝগড়া হয়েছে। তোমার বাবা প্রচণ্ড ক্ষেপে গেছেন, ওই পরিবারের মেয়েকে বউ করতে চাই শুনে। কাপ, মগ, ড্রেসিং টেবিলের আয়না সব ভেঙেছেন তিনি। এখন তুমি কিভাবে তাকে ম্যানেজ করবে বা রাজি করাবে, এটা একান্তই তোমার ব্যাপার। তোমাদের বাপ ছেলেকে যেন আমার বলেই উপরে চলে গেলেন তিনি। ইহাব মনে মনে তার পরবর্তী পরিকল্পনা ভেবে ফেলল। বাবাকে রাজি করাতেই হবে। মাহবুব আলমের বাড়িতে ঢাকা থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে পাত্রের মা ও তার পরিবার। মাহবুব আলম মেয়ের বিয়ের ব্যাপারে এখনই ভাবেননি, কিন্তু পাত্রপক্ষ কিভাবে যেন খোঁজ নিয়ে চলে এসেছেন। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে ভালোই হাই ক্লাস ফ্যামিলি, কিন্তু মাহবুব আলমের মেয়েকে অত দূরে পাঠাতে দারুণ আপত্তি। তাই পাত্রের পরিবার থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছেন তিনি। এখনই বিয়ের ব্যাপারে কিছু বলেননি, মেয়েকেও দেখেননি। মানহা নিজেও বাবা মাকে ছেড়ে অতদূর যেতে রাজি না। কলেজ যাওয়ার আগে মাকে বারবার বলেছে, আমি অতদূর কিছুতেই বিয়ে করব না। তোমরা যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি আর কোনোদিন তোমাদের এখানে আসব না। বলেই হনহন করে হেঁটে বাসা থেকে বেরিয়ে গেল। মাইমুনা বেগম নিজেও কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না, তাই মেয়ের যাওয়ার পানে তাকিয়ে রইলেন। মানহা মন মেজাজ খারাপ করে কলেজে যাচ্ছে। পথিমধ্যে বাইক নিয়ে ইহাব তার পথ আটকে দিল। মানহা কিছুটা ভয় পেল। সে পাশ কাটিয়ে যেতে নিলে ইহাব বলল, শুনলাম তোমার বিয়ে সম্বন্ধ এসেছে। মানহা কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে ব্যাগ শক্ত করে চেপে ধরে ফালতু লোক বলে পাশ কাটিয়ে দ্রুত চলে গেল। ইহাব তা দেখে হাসলো, বলল, যাও কলেজে, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। তখন এই ফালতু লোক তোমায় মন ভরে দেখবে। তুমি হবে শুধুই আমার অধিকার, আর কারো তোমার উপর কোনো অধিকার থাকবে না। সেই দিন খুব বেশি দূরে নয় মানহা আফরিন, যত খুশি ছটফটিয়ে নাও, ধরা তুমি আমার খাঁচাই দিবে। আজকে 3 দিন পর স্কুলে যাচ্ছে নিশা। 3 দিন মারওয়ান যথেষ্ট খেয়াল রেখেছে তার। আজকে একটু স্বাভাবিক হয়ে এসেছে সে। এতদিন মানসিক একটা ট্রমার মধ্যে ছিল। সেদিনের কথাগুলো হজম করতে বেশ বেগ পেতে হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে নিশাদকে এই কয়দিন পূর্ণ সাপোর্ট দিয়েছে মারওয়ান আজাদ নামক বিড়িখোরটা। তার এই রূপ ভীষণ অবাক করেছে নিশাদকে। এবার বুঝি লোকটা একটু মানুষ হবে। রান্নাবান্না সারতে সারতে এসবই ভেবে চলেছে নিশাদ। আল্লাহ যদি তাকে সংসারের প্রতি এবার একটু মনোযোগী করে, তাতেই আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। মারওয়ান আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে। উঠেই বিড়ি টানা শুরু করে দিয়েছে। কয়েকদিন বিড়ি টানতে পারেনি, এই শোকে আজকে আরও কয়েকটা বেশি বিড়ি টানবে বলে পণ করেছে। নিশাত রুমে ঢুকে মারওয়ানকে আয়েশ করে বিড়ি টানতে দেখে অবাক হয়ে তাকালো। মারওয়ান নিশাতকে এরকম হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, খাবে? হাতের সিগারেট নিশার দিকে বাড়িয়ে বলল। নিশাত মুখ কুচকে বলল, আপনার গায়ে কি আবারও ইবলিশ ভর করেছে? মারওয়ান নিজেকে ভালোভাবে দেখে বলল। কই না তো, তুমি দেখতে পাচ্ছ? নিশাত হাত ভাঁজ করে বলল, দেখতে পাওয়া লাগবে কেন? যার গায়ে শয়তান ভর করে সে খারাপ কাজ বেশি বেশি করে, এতেই তো বোঝা যায় ভয় ভর করেছে কিনা। মারওয়ান হাতের ফাঁকে সিগারেটগুলি মুখ থেকে ধোঁয়া ছেড়ে আয়েশ করে বলল, কি জানি, অত হাদিস আমি জানি না। তুমি স্কুলে যাচ্ছ, যাও, সাবধানে যাবে, কেমন? নিশাত হতাশ হলো প্রচুর। এই লোক ভালো হওয়ার নয়। ভেবেছিল বোধহয় ভালো হয়ে গেছে, এখন দেখি আবারও বিড়ি টানতে লেগে গেছে। তাহলে কয়দিন ঢং করছিল তার সাথে। সে বেশ শান্ত স্বরে বলল, আপনি কি কাজবাজ কিছুই করবেন না? মারওয়ান খাটে হেলান দিয়ে শুয়ে বলল, আসলে কাজ করতে আলসামো লাগে, যেদিন আলসামো কমবে সেদিন কাজে যাব, পিঙ্কি প্রমিস।
নিশাতের আর কথা বলতে ইচ্ছে হলো না। ছেলেটাকে উঠাতে লেগে গেল। তার ছানাকে খাইয়ে সে স্কুলের উদ্দেশ্যে বের হবে। নাহওয়ানকে উঠিয়ে হাত মুখ ধুয়ে দিল নিশাত। বাচ্চাটা মাকে আঁকড়ে ধরে আছে। মুখ ধুয়ে সে বাবাকে বসে থাকতে দেখে মায়ের কোলে থেকেই বলল, ওই তো বাবা। বলেই ছোট ছোট দাঁত বের করে হাসলো। মারওয়ান ছেলেকে দেখে নজর সরিয়ে ফেললো। বাচ্চাটা বাবাকে চোখ সরিয়ে ফেলতে দেখে মুখ চুপসে ফেললো। বাবার দিকে চেয়ে কানে হাত দিয়ে ডলতে লাগলো। নিশাত ছেলেকে জিজ্ঞাসা করলো, নাস্তা খাইয়ে দিব আব্বা? নাহওয়ান বাবার দিকে চলচল নয়নে তাকিয়ে আছে এখনো। বাবা তাকে দেখে চোখ ফিরিয়ে নিল কেন? বিষয়টা বাচ্চার হৃদয়ে আঘাত এনেছে। নিশাত ছেলেকে মারওয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে হেঁটে মারওয়ানের কাছে গেল। বলল, ছেলেকে ধরুন। মারওয়ান হামি দিয়ে বলল। পারবো না, কোলে নিতে আলসেমো লাগছে। নিশাত বলল, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। আপনার এসব আলগা ঢঙের আলাপ অন্য কোথাও করবেন। আসছে ডায়ালগ দিতে, আলসেমি লাগছে। বলেই ছেলেকে মারওয়ানের কোলে দিয়ে দ্রুত হেঁটে চলে গেল। নাওয়ান মায়ের যাওয়ার দিকে চেয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল। মারওয়ানও তার দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। বাচ্চাটা অবুঝের মতো বাবার দিকে চেয়ে আছে। মারওয়ান ভ্রু কুচকে রেখেই বলল, তুই যেইভাবে ইনোসেন্ট মুখ করে থাকিস, তুই তো এত ইনোসেন্ট না, পটলের বাচ্চা। বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে বলল, পুতুল কি? জানি না, তোর সাথে রাগ করেছি। লাভ করছ? হ্যাঁ। কেন? তুই মাকে খুঁজছিস শুধু, বাবাকে তোর কি দরকার? নাওয়ান মাথা চুলকে বাবা শরীর বেয়ে উঠে ঘাড়ে মাথা ফেলে গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু বলতে গিয়েও বলতে পারল না। ঠোঁটে ক্ষীণ হাসি খেলে গেল তার। এটা তার বাচ্চা ভেবেই জড়িয়ে ধরল শক্ত করে। নাওয়ান বাবার ছোঁয়া পেয়ে আরও সেটে গেল। মারওয়ান ছেলেকে জড়িয়ে রেখেই বলল, এই বয়সে ব্রিটিশ বুদ্ধি নিয়ে চলছিস তুই? কিভাবে বাবাকে পটাতে হয় ভালো করে জানিস, লিলিপুটের বাচ্চা। নাওয়ান ফিচফিচ করে হেসে দিল। মারওয়ান ছেলের নাকে নাক ঘষে আদর করে দিল। সকাল থেকে ইহাব এবং ইমতিয়াজ ভুইয়া খুবই খোশ মেজাজে আছে। গুরুত্বপূর্ণ খবর, ইমতিয়াজ ভুইয়া ইহাবের পছন্দকে হ্যাঁ জানিয়েছেন। ইহাব বাবাকে ঠিক কী বলে রাজি করিয়েছে সেটা অজানা সকলের। খবরটা শুনে ভুইয়া বাড়ির একমাত্র কন্যা ইনাবা ভুইয়া শহর থেকে ব্যাগপত্র সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে। এসেই চিল্লাচিল্লি জুড়ে দিয়েছে সে। মায়ের কাছে গিয়ে বলল, আমার কি এই বাসায় কোনো গুরুত্ব নেই আম্মু? কিভাবে পারলে আমাকে ছাড়া ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করতে? উর্মি ভুইয়া গম্ভীর গলায় বললেন, এইসব নিয়ে আমার সাথে উচ্চ শব্দ করবে না। তোমার বাপ ভাইকে জিজ্ঞেস করো গিয়ে। এইসব সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এসেছে, রেস্ট নাও। বলেই পাশ কাটিয়ে চলে গেলেন। ইনাবা হতবাক হলো কিছুটা। মায়ের এমন নির্লিপ্ততা তাকে ভাবাচ্ছে। সে দ্রুত গিয়ে বাবাকে বলল, পাপা, কাহিনী কি? তুমি ফোন দিয়ে বললে ভাইয়ের জন্য পাত্রী দেখতে যাবে, কিন্তু আম্মুর কোনো হেলদোল নেই কেন? ঘটনা কি? ইমতিয়াজ ভুইয়া হতাশ ভঙ্গিতে বললেন, তোমার আম্মুর সাথে ইহাবের পাত্রে দেখা নিয়ে কথা কাটাকাটি হয়েছে। যে সেই কথা কাটি না, একেবারে ভাঙচুর করেছি। রাগ উঠেছিল প্রচুর। তোমার মায়ের সাথে তো চাইলেও রাগারাগি করতে পারি না, কিন্তু সেদিন মারাত্মক রাগ উঠে গিয়েছিল, কন্ট্রোল করতে পারিনি। সেই দিন থেকে এখনো একটা শব্দ আমার সাথে বলেনি তোমাদের আম্মু। ইহাব এবং ইনাবা উভয়ই হতাশ হলো। ইনাবা বাবার পাশে বসে বলল, এবার তুমি গেছো পাপা। তোমার ওরকম করার কি দরকার ছিল? আম্মুর রাগ সম্পর্কে তোমার ধারণা নেই। এখন কিভাবে আম্মুর রাগ ভাঙাবে দেখো। বলেই ইমতিয়াজ ভুইয়ার গলা জড়িয়ে গালে চুমু দিয়ে উপরে চলে গেল ব্যাগপত্র নিয়ে। ইহাব বাবার দিকে তাকিয়ে দুঃখী দুঃখী নজরে চেয়ে বলল, সো স্যাড পাপা। তোমার জন্যই তো এত কিছু। তোমার প্ল্যানের কথা আগে জানলে নিশ্চয়ই আমি ফিমরুলের বাসায় ঢিল ছুটতাম না। ইহাব মাথা নাড়িয়ে বাবাকে সহমত জানালো, স্বীকার করে নিল দোষটা তারই। ইমতিয়াজ ভুইয়া খুবই সিরিয়াস ভঙ্গিতে বললেন, মেয়ে দেখতে কবে যাব? খুব শীঘ্রই গেলে ভালো হয় পাপা। এখন বাকিটা তোমার মন মর্জি। মেয়ের আবার পাত্রের অভাব নেই, যে কোনো সময় বিয়ে হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই আকটটা করিয়ে ফেললে ভালো হতো। ইমতিয়াজ ভুইয়া বললেন, আচ্ছা, ব্যাপারটা দেখছি আমি। হ্যাঁ পাপা, প্ল্যান অনুযায়ী আগাতে হবে। এমনভাবে সবকিছু করবে যেন কেউ ধরতেই না পারে আমরা কোনো নাটক করছি। ইমতিয়াজ ভুইয়া ক্রুড় হেসে বললেন, ওসব তোমাকে ভাবতে হবে না, নিশ্চিন্তে থাকো, সব সামলে নেব। তাছাড়া চেয়ারম্যান বাড়ি থেকে সম্বন্ধ যাচ্ছে, কার সাধ্যই তা ফিরিয়ে দেয়। নিশাত স্কুলে যাওয়ার পর ছেলেকে নিয়ে তৈরি হয়ে বাসা থেকে বের হলো মারওয়ান। নাহওয়ান বাবার গলা জড়িয়েছে। মারওয়ান একটা গোডাউনের মতো জায়গায় এসে দাঁড়ালো। আশেপাশে নজর বুলিয়ে মাস্ক ঠিকঠাক করে নিল। নাহওয়ানকে নিয়ে গোডাউনের ভিতরে ঢুকে পড়লো। বেশ কিছুক্ষণ পর ধীর পায়ে হেঁটে গোডাউন থেকে বের হয়ে এলো। কোলে বাচ্চাটা ঘুমিয়ে আছে। মারওয়ান ছেলেকে ডেকে ওখান থেকে
মারওয়ান ছেলেকে ঢেকে ওখান থেকে চলে গেল। বাসায় এসে ছেলেকে বিছানায় রেখে কিছু কাগজ কলম নিয়ে বসলো মারওয়ান। অনেকক্ষণ ধরে কি যেন আঁকিবুকি করলো। তার চেহারায় অসম্ভব রহস্য খেলা করছে। চোখ দুটো সংকীর্ণ হয়ে আছে, চোখের পাতা আন্দোলিত হচ্ছে। তারপর একসময় তার চেহারা স্বাভাবিক হয়ে গেল। সে চুপচাপ জিনিসপত্র গুছিয়ে গোপনীয় স্থানে সবকিছু রেখে দিল। ছেলেকে দেখে গোসল করতে চলে গেল। বেশ কিছুক্ষণ গোসল সেরে বের হলো। নাহওয়ান উঠে গেছে। উঠে কাউকে না দেখতে পেয়ে কান্না জুড়ে দিয়েছে। মারওয়ান ধীর পায়ে হেঁটে বলল। কি হলো? নাহওয়ান বাবার কণ্ঠ শুনে বিছানার উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল। বাবা নাই? এই তো বাবা। বলেই ছেলেকে কোলে নিল। বাচ্চাটা বাবাকে পেয়ে কোলের মধ্যে গুটিয়ে গেল। মারওয়ান গম্ভীর নয়নে চেয়ে আছে, কি যেন ভাবছে সে। বোঝা বড়ই মুশকিল। তাকে দেখলে যে কেউই অবাক হবে, কারণ আগের মারওয়ানের সাথে এই মারওয়ানের বিস্তর ফারাক। সেই মারওয়ান ছেলের সাথে চঞ্চল, আর এই মারওয়ান এতটাই গম্ভীর যে মুখাভাব শক্ত কঠিন হয়ে আছে। নাহওয়ান বাবাকে ডাকলো। বাবা বাবা, জি। কি যা লাগছে, খাবো? মারওয়ান ভাবনা থেকে বেরিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো। ভাত খাবি? নাহওয়ান ঘাড় নাড়িয়ে বলল। খাবো। ছেলের কথা শুনে মারওয়ান ভাবনা চিন্তা বাদ দিয়ে বলল। আগে গোসল করে দিই, তারপর ভাত খাওয়াবো, চলো। বলেই ছেলেকে নিয়ে গোসলে ঢুকলো। গোসল শেষে গায়ে বেবি লোশন মেখে দিয়ে ভাত বেড়ে নিল। ছোট্ট ছোট্ট লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। বাচ্চাটা পা ছাড়িয়ে বসে খাচ্ছে চুপচাপ। মারওয়ান ছেলেকে খাইয়ে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে দিল। বাচ্চাটা খেলনা পেয়ে খেলতে লাগলো। মারওয়ান কিছু সরঞ্জাম নিয়ে অন্য রুমে চলে গেল। দরজায় টোকা পড়ায় মারওয়ান কিছুটা হকচকালো। হাতের কাজ বন্ধ করে জিনিসপত্র গুছিয়ে রাখলো। তারপর স্বাভাবিক হয়ে গেট খুলে দিল। নিশাত দাঁড়িয়ে। নিশাত মারওয়ানকে দেখে কিছু বলল না, এমনকি মারওয়ানও কোনো টু শব্দ করলো না। নিশাত চুপচাপ হেঁটে ঘরে ঢুকলো। বিরক্ত লাগছে তার সবকিছু। ব্যাগ রেখে স্কুলের পরীক্ষা খাতা টেবিলে রাখলো। মারওয়ান আজকে কিছু বলছে না। নিশাত তো আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করেনি। নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে উঠল নিশাত। আজকে ঘরে কোনো আওয়াজ নেই। এরকম শান্ত কেন আজকে? তার ছানা আজকে কথা বলছে না তেমন। প্রতিদিন তো বাবা ছেলের কথোপকথনে ঘর মুখরিত থাকে। আজকে এত শান্ত কেন সবকিছু? মারওয়ানেরও সারা শব্দ নেই। নিশাত জায়নামাজ ভাঁজ করে পাশের রুমে গিয়ে দেখলো বাবা ছেলে দুজনেই ঘুমিয়ে পড়েছে। নিশাত আর ডাকলো না। খেয়ে ঘুমিয়েছে তার মানে। এসব ভেবে নিশাত খেয়ে নিল। তারপর বিশ্রাম নিতে বিছানায় শুয়ে পড়ল। ইস্তেগফার দুরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেল। আসরের আজানের মধুর কণ্ঠে ঘুম ভেঙে গেল নিশাতের। এখন একটু ফ্রেশ লাগছে। মন খারাপ থাকলে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার মন খারাপ খুব দ্রুতই ভ্যানিশ করে দেন বলে নিশাতের ধারণা। আজকে তার মন ভীষণ খারাপ ছিল। সংসার জীবনের ভবিষ্যৎ নিয়ে বেজায় চিন্তিত ছিল সে। বাবা ফোন দিয়েছিল তাকে আজ। বহুদিন পর বাবার ফোন পেয়ে নিশাত আপ্লুত হয়ে পড়েছিল। ফোন ধরতেই বাবার কণ্ঠস্বর শুনে ঝরঝর করে কেঁদে দিয়েছিল সে। স্কুলের অফিস কক্ষে তখন কেউ ছিল না। বাবা নাসিরউদ্দিন মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছেন আজ। মেয়েকে আজও এই অলস অকর্মা পুরুষের সংসার ছেড়ে আসতে বলেছেন। নিশাতকে সে পালতে পারবে বলে অনেক বুঝিয়েছেন, কিন্তু নিশাত কোনো প্রতিউত্তর করেনি। মায়ের সাথেও কথা বলেছে, তবে সবার এক কথা ছিল, যদি মারওয়ান এরকমই থাকে তাহলে ওই কাপুরুষের সংসার করার কোনো প্রয়োজন নেই। নিশাত কিছু বলেনি, শুধু শুনে গেছে। একটা ডিভোর্সি মেয়েকে সমাজ কি চোখে দেখে তা নিশাত ভালো করেই জানে। তাই তাদের কথায় সায় জানাতে পারেনি সে। আল্লাহ চাইলে মারওয়ান একদিন ভালো হবে, এটা তার দৃঢ় বিশ্বাস। এই পুরুষটা আর যাই হোক তাকে কখনো আঘাত করেনি। তার ছেলে যত্ন করে আগলে রাখে, শুধু কাজই করতে আগ্রহী নয়। তার কাজের প্রতি প্রচুর অনীহা। এই অনীহার কারণ নিশাত জানে না। কেন তার এই অনাগ্রহ? কাজের প্রতি এত বিতৃষ্ণা কেন এই পুরুষের? নিশাত উঠে উজু করে আসরের নামাজ পড়ে নিল। পাশের রুমে গিয়ে দেখলো ছেলের বাপ কেউই বাসায় নেই। নিশাতের কপাল কুঁচকে গেল। কোথায় গেছে এই সময়? একটু পর দরজা খুলে মারওয়ান ঘরে ঢুকলো। বাচ্চার হাতে চিপস চকলেট। নাহওয়ান মাকে দেখে হাতে চিপস চকলেট দেখিয়ে মাথা নাড়িয়ে বলল, মজা মজা। নিশাত হেসে বলল। খান মজা। মারওয়ান ছেলেকে কোল থেকে নামিয়ে দিতেই বাচ্চাটা সবকিছু নিয়ে অন্য রুমে দৌড়ে চলে গেল। নিশাত মারওয়ানের দিকে ভ্রু ভাঁজ করে চাইলো। মারওয়ান নিশাতের চাহনি দেখে বলল, কি? আপনাকে অস্বাভাবিক লাগছে আজকে। কই, আমি ঠিক আছি। চোখের সমস্যা তোমার। আমার চোখ তো মিথ্যে বলে না। আমার দৃঢ় সন্দেহ আপনার মনে কিছু একটা চলছে, সেটা অবশ্যই জটিল কিছু। মারওয়ান কিছুটা চমকালো। পরক্ষণে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার ভুল ধারণা এটা। হ্যাঁ, ঠিক ধারণা। মারওয়ান রেগে তাকিয়ে বলল, আজাইরা কথা বলবি না। রাগ উঠছে কেন সবসময়? যত ভালো বিহেভ করতে চাই তত মেজাজ গরম করে দিস। নিশাত মারওয়ানের এই কথায় টলল বলে মনে হয় না। হাতের জিনিসটা মারওয়ানের সামনে ধরে বলল, আপনার কাছে এসব কি করে? মারওয়ান জিনিসটা দেখে ঘেমে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এটা কোথায় পেয়েছো? আপনাকে আমার যথেষ্ট সন্দেহ হয়। এর আগেও আমি রুমে অস্বাভাবিক অনেক কিছুই দেখেছি। ওসব আমার বাসার থাকার প্রশ্নই আসে না।
আপনি কি করেছেন লুকিয়ে লুকিয়ে, সত্যি করে বলুন। মারওয়ান কিছুই বলল না, শান্ত কণ্ঠে বলল, এটা ছেলের জন্য এনেছি। ওর পিস্তল ভালো লাগে বলেছিল একদিন, তাই আজকে একজন আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে এনেছি। এত রিয়েক্ট করে কি আছে? এটা নাটক সিনেমা যে আমি বিরাট কিছু বের হব। আমি আকাম্মাই থাকবো। তবে তোমার যদি আমাকে নিয়ে উচ্চবিলাসী কল্পনা করার থাকে, তাহলে যেখানে কিছু করতে পারো, ভাবতেই পারো। আই ডোন্ট কেয়ার। বলে নিশাতের পাশ কেটে চলে গেল। নিশাতের বিশ্বাস করতে ইচ্ছে করলো না, কিন্তু অবিশ্বাস করতেও ইচ্ছে হলো না। নিশাত তো ঘরেই থাকে স্কুল বাদে। কই মারওয়ানকে তো তেমন অস্বাভাবিক লাগেনি কখনো, সারাক্ষণ রুমে বসে সিগারেট টানে। তবে রাতে বাইরে বেরোয় কয়েক ঘন্টার জন্য। এইটুকু সময়ের মধ্যে কিছু করা সম্ভব? নিশাত জানে পার্ট টাইম যে জব করতো ওটা ছেড়ে দিয়েছে, কিন্তু ওটা ছেড়ে আবার কোনো কাজ ধরেছে কিনা সেটা নিশাত জানে না। নিশাতকে কিছুই বলেনি। কই ঘরের কোনো সদায় পাতির খরচ, বাসা ভাড়া কিছুই তো দেয় না। সিগারেট, ছেলে চিপস, চকলেটের খরচ আর বাসা ভাড়া তো শ্বশুর আব্বাই দেন। কাজ যদি করতো তাহলে নিশ্চয়ই এসবের খরচ আব্বার কাছ থেকে নিত না। দূর, উল্টাপাল্টা বেশি ভেবে ফেলেছে সে। হয়তোবা ছেলের জন্যই এটা এনেছে, তাই বেশি কিছু আর না ভেবে এটা টেবিলের উপর ভাঁজ করে রেখে দিল। এসব নিয়ে ভাবার সময় তার নেই। আজাইরা চিন্তা ভাবনা তার যত সব। সকাল সকাল মাহবুব আলমের বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছেন চেয়ারম্যান ইমতিয়াজ ভুঁইয়া। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় নিল না। মাহবুব আলম কথা বলতে ভুলে গেছেন প্রায়। সে উঠানের মাঝখানে চেয়ারে বসা ইমতাজ ভুঁইয়ার দিকে থতমত ভঙ্গিতে তাকিয়েছেন। মাহাদি মাহফুজ একপাশে বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়েছে। মাইমুনা বেগম ঘরের পর্দার ফাঁক দিয়ে সবকিছু দেখছেন। মানহা শক্ত হয়ে বসে আছে। মাহবুব আলমের সাথে ইমতিয়াজ ভুঁইয়ার কি কথা হলো জানা নেই, তবে মাহবুব আলম বিয়েতে মত দিয়েছেন এটা সকলের জানা। মাহাদি মাহফুজ বোনের বিয়ে দিতে সম্মত ছিল না। বাবার রাজি হয়ে যাওয়ায় অনেক ক্ষেপে গেছে তারা। বড় ভাইয়ের নম্বরে বারংবার চেষ্টা করেও কল ঢোকেনি। ফোন দিলেই বলছে, আপনি যে নাম্বারে কল দিয়েছেন তাই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবারও চেষ্টা করুন। দ্য নাম্বার ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই এগেন। রাগে মাহাদি কথা বলতে ভুলে গেল। মাহবুব আলম মেয়ের রুমে গিয়ে আস্তে করে বলল, বাবা তোমার খারাপ চাইবো না মামনি। বাবাকে বিশ্বাস আছে? মানহা বাবার দিকে ছলছল নয়নে তাকিয়ে থাকলো। বাবার চোখের দিকে তাকিয়ে মানহা চুপ মেরে গেল। মাহবুব আলম মেয়ের মাথা বুকে টেনে বললেন, বাবা তোমাকে অনেক ভালোবাসি। এই বিয়েটা হলে তুমি ভালো থাকবে। তুমি কি বিয়েতে মত দিবে? মানহা বাবার কোলে আদুরে বিড়াল ছানার মতো পড়ে রইল, কিচ্ছু বলল না। তার চোখ থেকে বর্ষণ হচ্ছে। বাবার মুখের উপর আজ পর্যন্ত কোনো কথা বলেনি, কিন্তু এবার চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে। বাবা, আমি বিয়ে করব না। মাহবুব আলম মেয়ের মনের কথা বুঝলেন যেন। মেয়েকে নিজের বুক থেকে তুলে চোখ মুছে বললেন, বাবাকে বিশ্বাস করলেই বিয়েতে মত দিও। আর যদি বিশ্বাস না করো তাহলে মত না দিলেও সমস্যা নেই, আমি তাদের না করে দেব। মানহা দ্বিধাদ্বন্দ্বে বাবার মুখের দিকে চাইল। বাবাকে অবিশ্বাস সে কোনো কালেই করে না, কিন্তু এবার সে দোটানায় ভুগছে। বেশ অনেকক্ষণ পর মেয়ের ঘর থেকে বের হলেন মাহবুব আলম। মাহাদি মাহফুজ বাবার দিকে চেয়ে আছে। মাহবুব আলম ধীর পায়ে হেঁটে উঠোনে বসা ইমতিয়াজ ভুঁইয়ার উদ্দেশ্যে বললেন, মেয়ে বিয়েতে রাজি। ইমতিয়াজ ভুঁইয়ার মুখ উজ্জ্বল হলো। ইহাবে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মাহাদি বাবাকে পাশে টেনে চাপা স্বরে বলল, কি বলছেন আব্বা? আপনার মাথা ঠিক আছে? ইঞ্জিনিয়ার পাত্রের কাছে বিয়ে দিলেন না মেয়েকে, এত তাড়াতাড়ি বিয়ে দিবেন না বলে, অথচ আজ বিয়েতে মত দিয়ে দিচ্ছেন কেন? মাহবুব আলম শান্ত কণ্ঠে বললেন, কারণ এর থেকে যোগ্য পাত্র আমার মানহার জন্য একটিও নেই। মাহাদি ভীষণ অবাক হলো। সে বিস্মিত কণ্ঠে বলল, এসব কি বলছেন আব্বা? আপনি কি পুরনো দিনের কথা ভুলে গেছেন? ওই পরিবারের সাথে দ্বন্দ্বের কথা ভুলে গেছেন? এতকাল মানহার জন্য যেমন আল্লাভীরু পাত্রের সন্ধান আপনি করেছেন, ইহাব ভুইয়া সেরকম কি ছেলে? আপনি কি তাদের টাকা পয়সা দেখে মানহাকে কুরবানি করছেন আব্বা? মাহবুব আলম ছেলেকে ধমকে উঠে বললেন, মাহাদি মুখের লাগাম টানো। আমি যা জানি বা আমার অভিজ্ঞতার 1%ও এখন পর্যন্ত অর্জন করতে পারোনি তোমরা, তাই অহেতুক ফালতু কথা বলে আমাকে রাগিয়ে দিও না। মাহাদি এই প্রথম বাবার সাথে এত অবাধ্য হয়ে কথা বলেছে, তাই দুঃখিত বলে অন্য পাশে সরে গেল। মাহবুব আলম ধীর পায়ে হেঁটে ফাঁকা চেয়ারে বসলেন। তারপর বললেন, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো তাহলে। ইমতিয়াজ ভুঁইয়া গলা খাকারি দিয়ে বললেন, জি, আজকে আকরটা সেরে ফেলতে যাচ্ছিলাম। কিন্তু আমার বড় ছেলের অনুপস্থিতিতে বিয়েটা দেই কিভাবে? বিয়েটা 2-1 দিন পরে হলে ভালো হয় না? ইহাব চট করে বলে বসলো, এখন তো শুধু কাবিন করে রাখবো, উঠিয়ে তো নিব না। যেদিন উঠিয়ে নিব সেই দিন না হয় আপনাদের বড় ছেলেকে ইনফর্ম করবেন। ইহাবের শেষের কথাটা কিছুটা গম্ভীর শোনালো। মাহবুব আলম কিছুটা বিভ্রান্ত হলেন। মাহাদি মাহফুজ বাবার পিছনে দাঁড়িয়ে আছে। মাহফুজ কিছুটা উচ্চস্বরে বলল,
আমাদের বড় ভাইয়া না আসা অবধি বিয়েটা হচ্ছে না। বিয়েতে তো মদ দেওয়াই হয়েছে, আপনারা বলেছেন মদ শুনেই চলে যাবেন, কিন্তু এখন আবার আগ সেরে ফেলতে চাওয়ার কারণ কি? কথাটা শুনে ইহাব হাতের মুঠো শক্ত করে ফেলল। ইমতিয়াজ ভুইয়া মাহফুজের দিকে চেয়ে মুচকি হাসলেন, বললেন, এত রেগে যাওয়ার কিছু নেই। তোমাদের ভাইয়াকে আজকে ইনফর্ম করো, সে আসলে না হয় আমরা বিয়েটা করাবো। মাহফুজ কথার খেই হারালো যেন। বড় ভাইকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, ইভেন নিশাদ ভাবির ফোনও সুইচ অফ। কিভাবে যোগাযোগ করবে তাদের সাথে? মাহবুব আলম শক্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, আকদা সেরে ফেলুন। মাহাদি মাহফুজ উভয়ে চমকে গেল। ইমতিয়াজ ভুইয়া ও ইহাব ভুইয়া টুটে রহস্যময় মুচকি হাসি। ইমতিয়াজ ভুইয়া আলহামদুলিল্লাহ বলে একটা মিষ্টি মুখে পড়লেন। খুবই সাদামাটাভাবে 2 লক্ষ টাকা কাবিন ধরে ইহাব ভুইয়া এবং মানহা আফরিনের বিবাহ সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন করে ভুইয়া পরিবার চলে গেলেন। মাহাদি মাহফুজ বাবার সাথে একটা কথাও বললেন না। ভীষণ রেগে আছে তারা। মাইমুনা বেগম মেয়ের ঘরে মেয়ের কান্না থামাচ্ছেন। মাহবুব আলম উঠানে বসে রইলেন। তার চোখে মুখে অজস্র রহস্য খেলা করছে। মারোয়ান খুব সকালে কোথায় যেন বের হয়েছে। নিশাতের ফোনটা নষ্ট হয়ে গেছে, ফোনটা ঠিক করাতে হবে। গত পরশু স্কুলের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হাত ফসকে ফোনটা পড়ে গিয়ে 12টা বেজে গেছে। কারোর সাথে যোগাযোগও করতে পারছে না। ফজর পড়ে নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল নিশাত। মারোয়ানকে এত সকালে তাদের বিয়ের পর থেকে আজ অব্দি বের হতে দেখেনি। বেশ কিছুদিন মারোয়ান প্রচণ্ড অস্বাভাবিক আচরণ করছে। গত কয়েকদিন মারোয়ানকে তার কাছে রহস্যময় মানব মনে হচ্ছে। লোকটা খারাপ কিছুর সাথে জড়িয়ে গেল না তো? নিশাতের মন খারাপ কিছু ভাবতে চাচ্ছে না, তবুও মনে উদয় হচ্ছে। এই চিন্তা তাকে ভিতর থেকে অস্থির করে তুলছে। ইদানিং বেশিরভাগ সময় বাইরে কাটাচ্ছে। স্বভাবেও বেশ পরিবর্তন এসেছে। পায়ে কারো ছোঁয়া পেয়ে নিশাতের ভাবনার ছেদ ঘটল। নিশাত তাকিয়ে দেখলো নাহওয়ান ছলছল নয়নে তাকিয়ে আছে। নিশাত তা দেখে বলল, আরে আব্বা, চোখে পানি কেন? বাবা কই? হায় আল্লাহ, বাবার জন্য কাঁদছেন? বাবা তো বাইরে গেছে, এসে পড়বে কিছুক্ষণ পর। নাহওয়ান মায়ের জামা টেনে বলল, বাবার কাছে যাব। আচ্ছা যাবে, এখন মুখ ধুয়ে দিই চলো। বলেই ছেলেকে মুখ ধুয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। নাহওয়ান খাবার মুখে ঢুকে নাচি বিয়ে বসে আছে। নিশাত প্রথমে অতটা পাত্তা দেয়নি, কিন্তু ছেলেকে আজকে খাবার নিয়ে ঝামেলা করতে দেখে বলল, খাবার খাচ্ছ না কেন নাহওয়ান? নাহওয়ান চোখ ছলছল করে বলল, বাবা নাই, বাবা কখন আসবে? নিশাত ছেলেকে কাছে টেনে আদর করতে করতে বলল, বাবা এসে পড়বে, আপনি খেলেই চলে আসবে। শান্ত বাচ্চার মতো খাবার খেয়ে নিন। নাহওয়ান অল্প খেয়ার খেলো না। নিশাত হিমশিম খেলো বাচ্চাটাকে খাওয়াতে। এতদিন মারওয়ান খাওয়াতো, দেখাশোনা করতো, আজকে সে না থাকায় তার অভাব বোধ করছে নিশাত। লোকটা কাছে থাকলে আর যাই হোক, বাচ্চাটার দেখভাল নিয়ে নিশাতের টেনশন করতে হয়নি। বাচ্চাটাও বাবার নেওটা, বাবাকে দেখেনি দেখে খাবারের প্রতি অনীহা দেখাচ্ছে। চঞ্চলতা উচ্ছলতা নেই, কেমন যেন ম্লান ও মনমরা ভাব নিয়ে বসে আছে মায়ের কাছে। নিশাতের স্কুলে যেতে হবে একটু পর, লোকটা না আসলে বাচ্চাটা দেখভাল করবে কে? নিশাত ঘড়ির দিকে চাইলো, এখনো আসছে না কেন? চিন্তায় অস্থির অস্থির লাগছে তার। ফোনটাও নষ্ট, যে কল দিয়ে জানবে কোথায় আছে। দরজায় টোকার আওয়াজে নিশাতের ধ্যান ভঙ্গ হলো। ছেলেকে কোলে নিয়ে দরজার এপাশ থেকে বলল, কে? আমি। নাহওয়ান বাবার গলার আওয়াজ পেয়ে মায়ের কোলে বসে লাফিয়ে উঠল। নিশাতের দরজা খুলে দিতে দেরি, কিন্তু নাহওয়ানের বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। বাবার গলা চাপটে ধরে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। মারওয়ান অবাক হয়ে ছেলেকে কোলে চেপে ধরলো। আচমকা ছেলেকে এভাবে কোলে আসতে দেখে অবাক হয়েছে সে। নিশাতের দিকে তাকিয়ে দেখলো নিশাত তার দিকে কেমন চোখে তাকিয়ে আছে। মারওয়ান তা দেখে বলল, ছেলেকে কাঁদিয়েছিস কেন? আমি কাঁদাইনি, আপনাকে না দেখে কেঁদেছে। কিছু খাইনি ঠিক করে। এখন ছেলেকে সামলান, আমি স্কুলে গেলাম। বলেই নিশাত রেডি হতে চলে গেল। মারওয়ান ছেলেকে কোল থেকে উঠিয়ে পড়ল, এই তুই কাঁদছিস কেন? একদম চটকে ভর্তা করে খেয়ে ফেলবো। নাহওয়ান নাক টানতে টানতে বলল, না না, বত্তা কয় না। তোকে খেতে বলবে কে? আমি খাবো তোকে? না। হ্যাঁ। মা মাইর দিবে। তোর মাকে মাইর দিব, তোকে শুদ্ধ খেয়ে ফেলবো। লিলিপুটের ছাও, কেউ বাদ যাবে না, দুটো আমার পেটে যাবে। হ্যাঁ হ্যাঁ। নিশাত ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে আসতে আসতে বলল, ছেলেকে এসব কি শেখাচ্ছেন? একদিন নিষেধ করেছি না, বাচ্চাদের সামনে যা বলা হয় তা তারা দ্রুত আয়ত্ত করে ফেলে। কি সব ছাতার মাথা শেখান আপনি? দামড়া পুরুষ হয়েছেন, কোথায় কি বলতে হয় সেটাও শিখিয়ে দিতে হবে আপনাকে এখন? ওরে বাপরে, লিলিপুট ম্যাডাম, ফৌজিয়া নিষেধের কাছ থেকে আমাকে শিখতে হবে কোথায় কি বলতে হবে। এত জ্ঞান আমাকে না দিয়ে স্কুলের চ্যাংড়া পোলো পানিতে দিয়েন লিলিপুট ম্যাডাম। নিশাত রাগে গজগজ করতে লাগলো। মারওয়ান ছেলেকে নিয়ে রুমে চলে গেল। নিশাতও নিজের গন্তব্যে চলে গেল। ইমতিয়াজ ভুইয়া নিজেদের রুমে ঘুরঘুর করছেন। উর্মি ভুইয়া বই পড়ছেন। সময় পেলেই তিনি বই পড়েন। আজকেও অবসরে বই নিয়ে বসেছেন, সাথে নোটবুকও আছে।
বইয়ের গুরুত্বপূর্ণ কিছু লাইন আন্ডারলাইন করে নোটবুকে টুকে রাখছেন। ইমতিয়াজ ভুইয়া ঘোরাঘুরি তার নজরে পড়ছে না। সে নিজের ভাবনায় গভীরভাবে মগ্ন। হঠাৎ করে পাশে কারো গা ঘেঁষে বসায় ভাবনা থেকে বেরিয়ে এলেন। উর্মি ভুইয়া বই থেকে মুখ তুলে পাশে চাইলেন। ছেলেকে দেখে বললেন, হোয়াট হ্যাপেন্ড? আসলে আম্মু, গুরুত্বপূর্ণ কথা ছিল। উর্মি ভুইয়া ভ্রু কুচকে বললেন, বলে ফেলো, ভনিতা করছো কেন? ইয়ে মানে ইয়ে মানে কি? আসলে আম্মু, আমার বিয়ে হয়ে গেছে, দোয়া করো। কথাটা এক নিঃশ্বাসে বলে ইহা পগার পার। উর্মি ভুইয়া কথা বলতে ভুলে গেলেন। হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন ছেলের যাওয়ার পানে। ইমতিয়াজ ভুইয়া অদূরে দাঁড়িয়ে কপালের ঘাম মুছছেন। উর্মি ভুইয়া তার দিকে শান্ত দৃষ্টিতে চাইলেন। ইমতিয়াজ ভুইয়ার মনে হলো তার শরীর প্যারালাইজড হয়ে গেছে। উর্মি ভুইয়াকে কোনো কথা না বলে তার দিকে ঠান্ডা দৃষ্টি মিলে চাইতে দেখেন তিনি কি বলবেন কথা খুঁজে পেলেন না। উর্মি ভুইয়া কোনো কথা না বলে আবারও বইয়ে মনোযোগ দিলেন। ইমতিয়াজ ভুইয়ার ভয় আরও বেড়ে গেল। চিল্লাচিল্লি করে যদি রাগ মেটাতো তাহলে তো একটু বুক থেকে পাথরটা নামতো। এমন শান্ত হয়ে আছে মানে একটা ঝড় আসার পূর্বাভাস। ইমতিয়াজ ভুইয়া ধীরে ধীরে হেঁটে স্ত্রীর পাশে বসলেন। উর্মি ভুইয়া তবুও কিছু বললেন না। ইমতিয়াজ ভুইয়া চট করে স্ত্রীর হাত ধরে বললেন, আই এম সরি। ওয়াই? উর্মি ভুইয়া শান্ত কণ্ঠ, সেদিনের বিহেভিয়ারের জন্য এক্সট্রিমলি সরি। উর্মি ভুইয়া কিছু বললেন না। স্বামীর হাতের ফাঁক থেকে নিজের হাত টেনে সরিয়ে বই বন্ধ করলেন। উঠে বারান্দায় গিয়ে বসলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পিছু পিছু গেলেন। তার হঠাৎ করে যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মির পিছনে এভাবে এককালে ঘুরতেন তিনি। ভেবে কিছুটা মুচকি হাসলেন। বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছেন উর্মি ভুইয়া। পাশে স্বামীর উপস্থিতি পেয়ে বললেন, আপনার মধ্যে এখনো অহংকার ও ক্ষমতার দাপট আছে, এটা কি বিশ্বাস করেন? ইমতিয়াজ ভুইয়া কেঁপে উঠে স্ত্রীর দিকে চাইলেন। উর্মি ভুইয়া আগের মতোই বলতে লাগলেন, আপনি সবার সামনে দেখান যে আপনি আমাকে ভীষণ ভয় পান, আদৌ কিন্তু এটা না। আপনি আমাকে সম্মানটুকু করেন না। কি বলছো উর্মি? উর্মি ভুইয়া বাইরে থেকে নজর ফিরিয়ে স্বামীর দিকে চাইলেন। তার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। স্বামীর পাঞ্জাবির কলার দু হাতের মুঠোয় পাকিয়ে বললেন, আমাকে আপনার বোকা মনে হয়? শান্ত হও উর্মি। তোমাকে আমার মোটেও বোকা মনে হয় না, বোমা মনে হয়, বোমা। আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? না, বহু বছর আগে উর্মিকে দেখেছি তো, তাই আগের মতো করেই বেরিয়ে গেছে। উর্মি ভুইয়া কথাটা শুনে হাসতে হাসতে মাটিতে বসে গেলেন। বললেন, বহু বছর আগে উর্মি কবেই মারা গেছে। আগের উর্মি এলো কোথা থেকে? ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর পাশে বসে মাথাটা বুকে টেনে বললেন, আমার উর্মি আমার উপর সাময়িক রাগ করেছে, কিন্তু আমি জানি আমার উর্মি এখনো জীবিত। উর্মি ভুইয়া বললেন, না, ওই উর্মির কোনো ঠাঁই আমি আমার জীবনে রাখিনি। এখন যে উর্মি আছে সে সম্পূর্ণ নতুন উর্মি। আগের উর্মিকে মারিয়ে যায় সৃষ্টি। বলেই উন্মাদের মতো হাসতে লাগলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীকে আরও গভীরভাবে জড়িয়ে ধরলেন। উর্মি ভুইয়া হাসি থামিয়ে বললেন, ছেলে মেয়েকে খুব সূক্ষ্মভাবে আমার থেকে কেড়ে নিচ্ছেন তাই না? আজ ছেলে মাকে ছাড়াই বিয়ে করে ফেললো, অনুমতি পর্যন্ত নিল না। কালকে মেয়ে করবে। বাহ, তাদের জীবনে আমার দরকার কি? তাদের বাবাই তাদের সব, মায়ের কোনো ভ্যালু নেই। শুধু কাবিন করিয়ে রেখেছি উর্মি। তাছাড়া তুমি রেগেছিলে দেখে তোমার পারমিশন নেওয়ার সাহস আমাদের কারো হয়নি। উর্মি ভুইয়া আবারও হেসে দিলেন। বললেন, আমার সাথে কথা বলতে সাহস লাগে আপনাদের? বলেই কিছুক্ষণ হেসে একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। ইমতিয়াজ ভুইয়া স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুমি আগের বাচ্চা উর্মি আছো। আমি ভেবেছিলাম বড় হয়ে গেছো। এই বয়সেও সামান্য বিষয় নিয়ে এত অভিমান। উর্মি ভুইয়া চোখ থরথর করছে জলে। রাতে প্রবল বর্ষণ মাথায় নিয়ে মারওয়ান ঘরে ফিরল। রাত বাজে তখন 2:30। নিশাত খাটের উপর শক্ত হয়ে বসে আছে। মারওয়ান মাথা মুছে জামা পাল্টে নিশাতকে ভাত দিতে বলল, কিন্তু নিশাতের কোনো নড়চড় নেই। মারওয়ান বলল, সমস্যা কি? কখন থেকে ভাত চাচ্ছি, দিচ্ছে না কেন? এগুলো কি? হাতের বস্তুগুলো মারওয়ানের দিকে ধরে বলল। মারওয়ান ভিতরে ভিতরে চমকে উঠল, কিন্তু উপরে স্বাভাবিক থাকলো। নিশাত উঠে দাঁড়িয়ে মারওয়ানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়ারপিস, হিডেন ক্যামেরা, ট্র্যাকার, এসব আমাদের ঘরে কি করে? মারওয়ান চুপ করেই আছে। নিশাতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছুটা উচ্চ শব্দে বলল, আমাদের ঘরে বাল্বের ভেতরে হিডেন ক্যামেরা কি করছে? আলমারির ভেতর ট্র্যাকার কি করে এলো? কি করছেন আপনি, সত্যি করে বলুন। এগুলো রেখে দাও। আজকে না জেনে আমি কিছুতেই এইসব রাখবো না।
কি করে বেড়াচ্ছেন আপনি? স্ট্রেট কাট বলুন। এসব নিশ্চয়ই ঘরে হেঁটে হেঁটে আসেনি। এক বড় ভাই এসব দিয়েছেন। তিনি পুলিশে চাকরি করেন। কয়েকদিন আমাকে এসব রাখতে বলেছেন। উনি সময় হলে চেয়ে নেবেন। ব্যাস এতটুকুই। ভাত কি দিবি নাকি ঘুমিয়ে পড়বো? নিশাতের বিশ্বাস করতে ইচ্ছা হলো না। সে আজকে একটা নামও দেখেছে, একটা ব্যাজ ছিল সেটা। একটা নিচে ময়লার স্তূপে এসব ইয়ারপিস ব্যাজ সে পেয়েছে কয়েকদিন আগে। আজকে বাল্ব নষ্ট হয় সেটা ঠিক সাথে সূক্ষ্ম ছোট হিডেন ক্যামেরা পেয়েছে, তাই তার যথেষ্ট সন্দেহ হয়েছে। আজ ব্যাজে নাম ছিল মুনতাজির জায়েদ। কে এই মুনতাজির জায়েদ? পরিচয় কি তার? মারওয়ানের সেই বড় ভাইয়ের ব্যাজ কি এটা? তার ব্যাজ মারওয়ানকে দিবে কেন? এসবের সাথে মারওয়ানের কানেকশন কি? ইস, আর ভাবতে পারল না। সে সবকিছু মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুনশান নীরবতা বিরাজ করছে আশেপাশে। শহরের নিরিবিলি এক স্থান, পরিত্যক্ত গোডাউনের চারিদিকে বিরাট গাছগাছালি, কোনো শব্দ নেই আশেপাশে। তবুও নিঃশব্দ এক কম্পন হেঁটে আসছে অদূর থেকে। কালো কাপড়ে আবৃত দুটো ছায়ার আবির্ভাব হলো গোডাউনের সামনে। চতুর্দিক পর্যবেক্ষণ করে ধূর্ত নজরে গোডাউনে প্রবেশ করলো তারা। প্রথম ব্যক্তিটি নিজের সাথের ব্যক্তিটিকে ইশারা করে চাপাতি হাতে একটা রুমে প্রবেশ করলো। তারপর ধীর কদমে হেঁটে দড়ি দিয়ে বাঁধা লোকটার সামনে দাঁড়ালো। দর্শন করেছিস? হিম শীতল ও ভারিক্কি কণ্ঠটি বলে উঠল। দড়ি দিয়ে বাঁধা লোকটি ছটফটিয়ে উঠল। তার সামনে মানুষ নয়, বরং মৃত্যু দাঁড়িয়ে। কালো কাপড় দিয়ে মোড়ানো মুখটা, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। ব্যক্তিটির হাতে চাপাতি। আস্তে আস্তে হেঁটে লোকটার সামনে বসলো। তারপর শান্ত কণ্ঠে বলল, খুব মজা ছিল তাই না? লোকটা অনবরত মাথা নাড়াচ্ছে। কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি চাপাতি লোকটার গ্রীবাদেশে ঠেকিয়ে বলল, কথা বলছিস না কেন? মাথা ঠিক থাকে না মেয়ে মানুষ দেখলে। লোকটা হাত জোর করে বলল, আমাকে মাফ করুন স্যার, আমার হুঁশ ছিল না। কৃষ্ণ বস্ত্রে আবৃত মুখটি হেসে উঠে ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করলো। হাসি থামিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, হুঁশ ছিল না? আজকের পর থেকে হুঁশ আসবে। বলেই এক কোপ বসালো পুরুষাঙ্গে। লোকটা ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। সামনের ব্যক্তিটির এতে সামান্যতম মায়া কাজ করলো না। আরও 3 বার একই জায়গায় কোপ দিয়ে পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললো। তারপর এক কোপে হাত দুটো কেটে ফেললো। লোকটা চোখ উল্টে গলা কাটা মুরগির মতো কাতরাতে কাতরাতে একসময় স্থির হয়ে গেল। চাপাতি চালানো ব্যক্তিটি লাশের পাশে বসে বলল, মায়ের জাতির দেখে যে কুলঙ্গার হাত বাড়াবে তাদের শাস্তি শুধুমাত্র যন্ত্রণাদায়ক বিবস্ব মৃত্যু। এবার জাহান্নামে গিয়ে আজন্ম শাস্তি ভোগ কর। বলেই ব্যক্তিটি পিছনের ব্যক্তির দিকে চাইল। চোখাচোখি হয়ে গেল দুজনের। তারপরে কোড ল্যাঙ্গুয়েজে পরস্পরের কথা বিনিময়। দুজনেই মুচকি হাসল। পরদিন খবরের পাতায় দুটো নিউজ প্রকাশ পেল। গোডাউনে বিশিষ্ট শিল্পপতির বিভৎস মরদেহ উদ্ধার। বাস চালক ও হেলপার উভয়েরই অঙ্গবিহীন ঝুলন্ত লাশ উদ্ধার। সারা দেশে খবরটি তোলপাড় হয়ে গেল। খবরটিতে কেউ কেউ খুশি হলেও আতঙ্কিত হয়েছে কিছু কিছু মানুষ। কারো কারো ধারণা খারাপদের দমন করতে মহান ব্যক্তির আগমন ঘটেছে শহরে। আবার কারো ধারণা শহরে মারাত্মক খুনির আগমন ঘটেছে। সময় বলে দিবে কারা এই মর্মান্তিক খুনের পেছনে দায়ী, কী তাদের উদ্দেশ্য আর কী বা তাদের লক্ষ্য। প্রকৃতি আজ তাণ্ডব লীলা চালিয়েছে। ভীষণ ঝড় হয়েছে বিকেলে। চারিপাশে প্রকৃতি গুমট। দুলোক আজ তিমিরে আচ্ছাদিত। নিশাত ফোন হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে। একটু আগের শ্রবণকৃত ঘটনা তাকে নিশ্চল করে দিয়েছে। কানের পাশে বলতার মতো খালি একটা কথা বেজে চলেছে, মানহার বিয়ে হয়ে গেছে। একটু আগে নিশাত তার শ্বশুর মাহবুব আলমকে কল দিয়েছিল। ফোনটা ঠিক করে এনেছে দুপুরে। 3 দিন ধরে আত্মীয় স্বজনদের সাথে সংযোগ বিচ্ছিন্ন প্রায়। তাই সাংসারিক সকল কাজ গুছিয়ে রাতের এই নিরিবিলি সময়টায় শ্বশুর আব্বাকে ফোন দেয় সে। কুশলাদি জিজ্ঞাসা করে ভালো মন্দ কথা বলল। তারপরে মাহবুব আলমের বোমা ফাটানোর সংবাদে বাকরুদ্ধ হয়ে গেছে সে। শোনো নিশাত মা, তোমাদের তো ফোন দিয়েই পাইনি কয়েকদিন। খবরটা শুনে হয়তোবা অনেক কষ্ট পাবে, আমার সিদ্ধান্তে রুষ্ট হবে। তবুও কিছু করার ছিল না। তোমাদের সাথে অসংখ্যবার যোগাযোগ করতে চেয়েছি, কিন্তু সক্ষম হয়নি। নিশাত অল্প হেসে বলেছিল, কষ্ট পাবো কেন বাবা? আপনার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আপনি বলুন। মাহবুব আলম একটু ইতস্তত করে এক নাগারে বললেন, মানহার বিয়ে হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সাথে। দেখতে এসেই আকদা করিয়েছে। খবরটা মারওয়ানকে জানিয়ে দিও, ওকে তো ফোন করলেও পাই না। তোমরা কি বাড়িতে আসবে? নিশাতের মুখের হাসি মিলিয়ে গিয়েছিল। এই সংবাদ শুনবে কল্পনা করেনি। মানহার বিয়ে হয়ে গেছে শোনার পর আর কোনো সংবাদ তার মস্তিষ্কে পৌঁছাতে পারেনি। মারওয়ানকে খবরটা কিভাবে দেবে সে? তার তো এখনই হাত পা অনবরত কাঁপছে। কি ঘটবে সামনে? মারওয়ান শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে। নাহওয়ান বাবার কোলে বসে আছে। ছেলেকে এক লোকমা খাইয়ে নিজে এক লোকমা মুখে পড়ল মারওয়ান। নিশাত অনবরত ঘামছে। লোকটা এখন যেমন শান্ত ভঙ্গিতে ভাত খাচ্ছে, একটু পর এত শান্ত থাকবে কি? আজকে ঘরে সুনামি না বয়ে গেলেই নয়।
নাহওয়ান আলু হাতে নিয়ে খাচ্ছে। নিজে একটু খেয়ে বাবার দিকে বাড়িয়ে দিল। মারওয়ান নাহওয়ানের ছোট্ট ছোট্ট আঙ্গুলে কামড় দিয়ে আলু খেলো। নাহওয়ান বাবাকে নিজের আঙ্গুল খেতে দেখে বলল, না বেতা বেতা আঙুল কও কেন, আলু কও। না, তোকে খাবো। আমার আলু যেন পছন্দ না, তোর আঙ্গুলগুলো জবরদস্ত। ডাবল জাস্ট। নাহওয়ান নিজের আঙ্গুল উঁচিয়ে বলল। মারওয়ান হো হো করে হেসে দিল। নিশাতের দিকে চেয়ে বলল, এইসব কথা কি ভেবে বলে আমার সাও? বলেই আবার হাসলো নিশাত। হালকা হাসার চেষ্টা করলো। আজকে বাপ ব্যাটার খুনসুটিতে তার হাসি আসছে না, ঘেমে উঠেছে একটু পরপর। মারওয়ানের এদিকে খেয়াল নেই, সে ছেলের সাথে খুনসুটিতে মত্ত। নাহওয়ান গেঞ্জিতে ঝোল ভরিয়ে ফেলেছে, এটা দেখে মারওয়ান বলল। ঝোল মাখিয়ে ফেললি দেখি, মার দেব। নাহওয়ান গোল গোল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, তাহলে শান্ত বাচ্চার মতো ভাত খাও। কই বলেই ফিচ করে হেসে দিল। একটা আলুর টুকরোতে কামড় দিয়ে আবারও আয়েশ করে খেতে লাগলো। ভাত খাচ্ছে কম, আলু খাচ্ছে বেশি। বাচ্চাটার আলু অনেক পছন্দের। মারওয়ান নিশাতকে ভাত হাতে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো, জিজ্ঞাসা করলো। কি হলো? নিশাতের মস্তিষ্কে কথাটা পৌঁছালো না, সে এক মনে ভাতের দিকে তাকিয়ে আছে। মারওয়ান আবারও জিজ্ঞাসা করলো। ভাত খাচ্ছ না কেন? নিশাতের ভাবনার চ্যুতি ঘটল, সে মারওয়ানের দিকে চাইল। মারওয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নিশাত ঘাড় নাড়িয়ে বলল, না, খাচ্ছি তো। মারওয়ান আর কিছু বলল না, ছেলেকে খাইয়ে নিজেও খেয়ে উঠল। নিশাত খাবার খেয়ে অনেকক্ষণ পরে রুমে গেল। দেখলো মারওয়ান ছেলেকে বুকে উপর নিয়ে ঘুম পাড়াচ্ছে। বাচ্চাটা বাবাকে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। ছেলে যখন গভীর ঘুমে মগ্ন, সেই সময় নিশাত মারওয়ানের উদ্দেশ্যে আস্তে করে বলল, আপনার সাথে একটু কথা ছিল। মারওয়ান চোখের পাতা খুলে তাকালো, বলল, এত রাতে কিসের কথা? ঘুমাও। নিশাত ইতস্তত করতে করতে বলল, কথাটা গুরুত্বপূর্ণ। মারওয়ান বিরক্তিসূচক শব্দ করল। ছেলেকে বুক থেকে সাবধানে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। ফুলো ফুলো ঠোঁটের গোড়ায় চুমুখে উঠে দুই পাশের কোলবালিশ দিয়ে পর্দার করে দিল। তারপর বসে বলল, কি বলবে বলো, শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা। নিশাদ ঢোক গিলতে লাগলো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোতে চাচ্ছে না, মিনমিন করে বলল। অন্য রুমে চলুন। মারওয়ান এবার সাংঘাতিক বিরক্ত হলো। আশ্চর্য, একটা কথা বলতে এখন অন্য রুমে যেতে হবে কেন? তার মাথায় হঠাৎ কিছু খেলে গেল, তাই নিশাতের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার সাথে সময় কাটাতে চাচ্ছ নাকি? নিশাত চোখ মুখ গম্ভীর করে মারওয়ানের দিকে চাইল, বলল। মারওয়ান আর মোড়া ভেঙে বলল, আজ এরা ফালতু কথা বলবেন না, কথাটা ইম্পর্টেন্ট, তাই অন্য রুমে যেতে বলেছি। আপনি অন্য মিনিং বের করছেন কেন? আপনার সাথে সময় কাটাতে চাইবো কোন দুঃখে আমি? আপনি যাবেন কি যাবেন না? চলো যাই। যদি গুরুত্বপূর্ণ কথার সাথে সাথে কিছু কিছু আদর আপ্যায়ন পাই তাহলে মন্দ হয় না। নিশাত আবারও শক্ত চোখে চাইল। মারওয়ান কুটিল হেসে অন্য রুমে যেতে লাগলো। পিছন পিছন নিশাতও চলল। ছেলেকে আরেকবার দেখে পাশের রুমে গেল। মারওয়ান শীষ বাজিয়ে বিছানায় বসলো। নিশাত পাশে বসে বলল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দয়া করে এই রাতে বেলা রিয়াক্ট করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, ওয়াদা করুন। মারওয়ান ভ্রুকুটি করে বলল, কি এমন কথা যে ওয়াদা করতে হবে? আপনি করুন, তারপর বলছি। মারওয়ান নিতান্ত দায়সারা ভাবে ওয়াদা করলো। তারপর পা দুটো নাড়াতে লাগলো। নিশাত গলা খাকারি দিয়ে ধীরে ধীরে বলল, আজকে বাবাকে ফোন করেছিলাম। মারওয়ান ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল, তো? আরে শুনুন আগে, কথা বাড়তি বলবেন না একদম। মারওয়ান কিছু বলল না। নিশাত এক নিঃশ্বাসে বলল, বাবা বলেছেন মানহার বিয়ে হয়ে গেছে। মারওয়ান আগের মতোই ঠ্যাং নাড়িয়েই যাচ্ছে। নিশাত অবাক হলো, কোনো প্রতিক্রিয়া নেই কেন? নিশাত বলল, আপনি আমার কথা শুনেছেন? হ্যাঁ, শুনলাম। কি শুনলেন? তোমার বাবা ফোন দিয়ে বলছেন তোমার বোনের বিয়ে হয়ে গেছে, সেটাই শুনলাম। নিশাত ভারী আশ্চর্য হলো। এই লোক নিজের বোনের নামও কি ভুলে গেছে? এ কেমন ভাই? রাগ নিয়ে বলল, মানহা আমার বোন কবে থেকে হলো? আর আমার বাবাকে আমি বাবা কবে ডাকলাম? তাকে আমি আব্বু ডাকি? বিড়ি টানতে টানতে কি জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছেন? মারওয়ানের পা নাড়ানো বন্ধ হয়ে গেল এক নিমিষের মধ্যে। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে ঠ্যাং নাড়ি নাড়ি কথা শুনছিল, তাই অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন মস্তিষ্ক সিগন্যাল দিল কোথাও ভুল হচ্ছে, তখন টনক নড়ল তার। মানহা তো তার বোন। সে চোখ উঠিয়ে এমনভাবে চাইল, নিশাতের বুকে কাঁপুনি ধরে গেল। মারওয়ান বলল, কার বিয়ে হয়েছে? নিশাত ঢোক গিলে বলল, মানহার। মারওয়ান কি রিয়েক্ট করবে সেটাই ভুলে গিয়েছে, রোবটের মতন বলল, কবে হয়েছে? 3 দিন আগে। মারওয়ানের এত পরিমাণ বিস্মিত হলো যে কথা মুখ দিয়ে বেরোলো না, থম মেরে বসে রইল। কার সাথে হয়েছে? মানে? আর বিয়েটা কার সাথে হয়েছে? খানিকক্ষণ পর বলল, বরফ শীতল কণ্ঠের প্রতি উত্তর। নিশাত বিমূর কণ্ঠে বলল, মানে কি যেন নাম আপনাদের চেয়ারম্যানের ছেলের, তার সাথে।
মারওয়ান পাথরের মতো জমে শক্ত হয়ে আছে, না নড়ছে আর না কিছু বলছে। নিশাতের ভয় লাগছে, যেন ঝড় আসার আগের প্রকৃতির শান্ত নিস্তব্ধ রূপ। মারওয়ান বেশ অনেকক্ষণ বসে থেকে আস্তে করে উঠে চলে গেল। নিশাত অবাক হলো মারওয়ানের কোনো প্রতিক্রিয়া না দেখানোতে। সেও পিছু পিছু গিয়ে দেখলো মারওয়ান কপালে হাত দিয়ে শুয়ে পড়েছে, ছেলেকেও আজ ধরেনি। নিশাত বুঝলো লোকটা অনেক কষ্ট পেয়েছে, তাই আর খাটালো না। তাকে একা ছেড়ে ছেলেকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল সকাল বাসে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে মারওয়ান, নিশাত ও তাদের ছানা। প্রায় 4 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে তারা। নিশাতের চোখে মুখে খুশির ঝিলিক। নাহওয়ান মায়ের কোলে বসে বসে পা দুলাচ্ছে। নাহওয়ান এই প্রথম দাদা বাড়ি নানা বাড়ি দেখবে। বাসের 2টো সিট কাটা হয়েছে। নিশাত জানালার ধারে ছেলেকে নিয়ে বসা, আর পাশে মারওয়ান গম্ভীর বদনে কপালে হাত টেকিয়ে বসে আছে। বোঝাই যাচ্ছে অনেক চিন্তিত সে। কালকে সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি লোকটা। রাত 3টের সময় তাকে ডেকে বলে কাপড় জামা গুছিয়ে নিতে, সকালের বাসে নাকি গ্রামে যাবে। নিশাতের চোখে মুখে ঘুমের রেশ তখনও কাটেনি, তাই মারওয়ানের কথা তার কানে ঠিক করে ঢোকেনি। পরে মারওয়ানের ধমকে ঘুম ছেড়ে জামা কাপড় গোছাতে লেগে গিয়েছিল। সে সব কিছু গুছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছিল। নামাজ পড়ে ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে খালি পেটে বেরিয়ে পড়তে হয়েছিল। পরে বাস কাউন্টারে পাউরুটি আর কলা খেয়েছে তারা। নিশাত স্কুলে ফোন করে 1 সপ্তাহের ছুটি চেয়ে নিয়েছে। বাস চলছে। নিশাতের মাথা ভার ভার হয়ে আসতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মারওয়ান বলল, শুনুন, আমার বমি আসছে, একটা পলিথিনের ব্যবস্থা করে দিন, আর ছেলেকে ধরুন। মারওয়ান ঝটপট বাসের সামনে থেকে পলিথিন নিয়ে এসে নিশাতকে দিল। ছেলেকে কোলে নিয়ে নিশাতের মাথা চেপে ধরল। নিশাত বমি করে হেলান দিয়ে মাথা ফেলে বসলো। মারওয়ান আস্তে করে জিজ্ঞাসা করলো, টক জাতীয় কিছু খাবে? না, এখন কিছু খাবো না, ভালো লাগছে না, ঘুমোবো একটু। আচ্ছা ঘুমো। বলেই নিশাতের মাথা টেনে তার ঘাড়ে এনে রাখলো। নাহওয়ান মাকে ঘুমাতে দেখে বাবার দিকে চাইলো। মারওয়ান এর চাহনি দেখে বলল, তুই ঘুমাবি লিলিপুটি ছাওয়াল? হুম। তাহলে ঘুমা, ডিস্টার্ব করবি না, খবরদার, তাহলে আসার মেরে নাড়ি ভুড়ি বের করে ফেলবো। মাথা বহুত গরম আছে, ঘুমা। নাহওয়ান বাবার দিকে তাকিয়ে বলল, বুলি বেল করে ফেলবে? হ্যাঁ আছে। কোথায়? বললাম না আছে, পটলের বাচ্চা। এত কথা বলছিস কেন? আচ্ছা ঘুমায়। বলেই বাবার বুকের উপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মারওয়ান স্ত্রী সন্তানকে আগলে রেখে পুরোটা জার্নিতে সামনে তাকিয়ে রইল। মাহবুব আলম টিউবওয়েল চেপে গোসল করছিলেন। মানহা থেকে দৌড়ে এসে বাবাকে সরিয়ে কোনো কথা না বলে কল চাপতে লাগলো। মাহবুব আলম মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবার উপর রেগে আছো মামনি? মানহা কল চাপতে চাপতে বলল। না। মাহবুব আলম হাত পা ডলতে ডলতে বললেন, তোমার মা 2 ভাই রেগে ফায়ার হয়ে আছে, আমার সাথে কোনো কথাই বলছে না। এখন তোমার বড় ভাইয়ের। মানহা কিছু বলল না। বালতি পানিতে ভরে বাবার পিঠে সাবান দিয়ে ডলে বলল, আব্বু, আপনি ওই কথাটা না বললে আমি জিন্দিগি তো এই বিয়েতে রাজি হতাম না। লোকটাকে আমার কেন যেন পছন্দ না, কথাবার্তাও ভালো লাগে না। বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু ওই লোক যেন ত্রিসীমানায় না আসে। মাহবুব আলম হেসে দিলেন মেয়ের কথায়। মাহাদি মাহফুজ তাদের বাপ বেটির হাসি মজায় চরম বিরক্ত হলো। 2 বাপ মেয়ের ভিতরে কি পাকাচ্ছে কে জানে। এর মধ্যে বাড়ির গেটে জোরে বাড়ি পড়ল। মাহাদি মাহফুজের টনক নড়ল। মাহফুজ মুখ বিকৃত করে বলল, ওই চেয়ারম্যানের পোলায় আসছে মনে হয়। মন চায় টানা পিটাইয়া বাড়ির নাম ঠিকানা ভুলাইয়া দিই, দেখলেই রাগ উঠে। মাহাদি বলল, মাথা ঠান্ডা কর, ওর গতিমতি বুঝে কঠিন একটা বাটনা বাটতে হবে। বহুত চালাকভাবে নিজেরে বুদ্ধি খাটিয়ে ওর এই বিয়ে পিছনের মতলব বের করতে হবে। যা গেট খুলে দিয়ে ওর জামাই আদর খাওয়াচ্ছি। মাহফুজ মাথা নাড়িয়ে হেলে দুলে গেট খুলে দিল। খুলেই ঝটকা খেলো যেন। সামনে মারওয়ান দাঁড়িয়ে। মাহফুজ অবাক স্বরে বলল, বড় ভাইয়া। মারওয়ান বলল, এমন রিয়েকশন দিচ্ছিস কেন? সামনে থেকে সর, তোর ভাবির পেছনে দাঁড়িয়ে আছে, তোদের দেখলে অসুস্থ বোধ করবে। মাহফুজ যন্ত্রের মতো সরে গিয়ে জায়গা করে দিল। মারওয়ান ভিতরে ঢুকে দেখলো মাহাদি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। সে ডাক দিল, মাহাদি। মাহাদি পরিচিত কণ্ঠে নিজের নাম শুনে ঘুরে তাকিয়ে দেখলো মারওয়ান দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়েছে। মারওয়ান বলল, হাঁ করে ক্যাপলা মতো দাঁড়িয়েছিস কেন? দুজন ব্যাগগুলো ধর, বাচ্চাটাকে ধর। এমন ভাব করছিস মনে হচ্ছে জীবনে আমাকে দেখিসনি। মাহাদি হুঁশে ফিরে মাকে ডেকে উঠল। মাইমুনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিজের বড় ছেলেকে দেখে ছুটতে ছুটতে এগিয়ে আসলেন। ছেলেকে মন ভরে আদর করে বললেন, আমার মানিক, আমার বুকের মানিক গ্রামে আসছে। ও আল্লাহ, আমার সন্তান আমার বুকে ফিরে এসেছে। তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া মাবুদ।
বলে মারওয়ানের চোখে মুখে কপালে চুমু খেলেন তিনি। মাহাদি ব্যাগ হাতড়ে দাঁড়িয়ে আছে। মাহফুজ ভাইয়ের কোল থেকে নাওয়ানকে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। বাচ্চাটা বাবার গলা শক্ত করে জড়িয়ে আছে, বেশ ভয় পাচ্ছে বাচ্চাটা। একসাথে এত মানুষ দেখে ঘাবড়ে গিয়েছে সে। নিশাত পিছনে দাঁড়ায়, মা ছেলের ভালোবাসা দেখছে। ইতিমধ্যে এত শোরগোল, মানহা মাহবুব আলম হাজির হয়েছেন। মানহা বড় ভাই ভাবিকে দেখে দৌড়ে গেল। ভাবির অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে ঘরে নিয়ে গেল। যাওয়ার আগে মাহবুব আলমের সাথে কুশলাদি বিনিময় করে গেছে নিশাত। মারওয়ান ছেলেকে মায়ের কোলে দিয়ে বাবার কাছে গিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন এই অধম বাবা? মায়ের কথা এতদিন মনে পড়লো তাহলে? ভালো তো থাকবেনই। মানার ব্যাপারে আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? তুমি আমার কাছ থেকে জবাব নিতে ঢাকা থেকে গ্রামে এসেছো? মারওয়ান কঠোর ভঙ্গিতে বলল, যখন সিদ্ধান্তটা আমাকে না জেনে নেওয়া হয় তখন আমি অবশ্যই আপনাকে তা জিজ্ঞাসা করার অধিকার রাখি। তা অবশ্যই রাখো, তবে এসেছো যখন আস্তে ধীরে সব জানতে পারবে। তবু এই সিদ্ধান্তের জন্য যে গ্রামমুখী হয়েছ এতেই আমি আনন্দিত। এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। জার্নি করে এত প্রেশার মাথায় নিতে হবে না। কথাটা বলে মাহবুব আলম মাহিমুনা বেগমের থেকে নাতিকে কোলে নিলেন। নাওয়ান দাদাকে দেখে কোলে গেল। এতগুলো মানুষের মধ্যে দাদাকে সে ভালো করেই চেনে, কারণ দাদাকে ঢাকায় প্রায়ই দেখেছে সে। বাকিদের সাথে তার অতটা ঘনিষ্ঠতা নেই। মাহবুব আলম নাতির সাথে কথা বলতে বলতে ঘরে চলে গেলেন। মাহাদি ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। মাহফুজ বড় ভাইকে জড়িয়ে ধরে পড়ল, চলো ভাইয়া, ঘরে চলো। মাইমুনা বেগমও সায় জানালেন, তাতে ছেলেকে নিয়ে ঘরে চলে গেলেন। পার্টিতে বসে ভাত খাচ্ছে মাহবুব আলমের পুরো পরিবার। আজকে তাদের পরিবার স্বয়ংসম্পূর্ণ। নিশাত একমাত্র এখানে নেই, সে ভিতরে ঘরে বসে ভাত খাচ্ছে। যেহেতু দেবরা গায়ে মাহারাম, সেহেতু দেবরদেরকে সে কখনোই মুখ দেখায় না। মাহাদি মাহফুজও ভাবির সামনে যায় না। মাহফুজের কোলে নাওহান বসে পোলাও আর মাংস খাচ্ছে। মাহফুজ গোশত চিড়ে চিড়ে বাচ্চাটার মুখে দিচ্ছে। বহুত কসরত করে ভাতিজাকে কোলে নিয়েছে মাহফুজ। তার কোলে আসবে না বলে কান্না করে দিয়েছিল বাচ্চাটা। তারপর রোস্টের হাড্ডির লোভ দেখিয়ে কোলে নিয়েছে সে। আজকের আইটেমের কোনো কমতি নেই। পোলাও, রোস্ট, গরুর গোশত ভুনা, চিংড়ি মাছের মালাইকারি, শাকভাজি, শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, রুই মাছের কালিয়া। বিরাট আয়োজন খানাপিনায় আজ। নাহওয়ান বাবার কোলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। মাহফুজ বলল, আমার কাছে থাকেন আব্বা। বাবার কোলে তো সারা বছর আর সারাদিন থাকেন, এবার একটু চাচুদের কোলে থাকেন। নাহওয়ানের মোচড়ামুচড়ি করতে করতে বলল, ইনানা বাবা। বলেই মারওয়ানের দিকে হাত বাড়িয়ে দিল। মারওয়ান এক হাত দিয়ে ছেলেকে নিতে গেলে মাইমুনা বেগম চট করে নাতিকে কোলে তুলে নিলেন। নাতিকে আদর করতে করতে বললেন, বাবাকে খেতে দেন দাদু ভাই। আমার মানিকটা কতদিন পরে খাচ্ছে, দাদি দেখে একটু মন জুড়াই। কতদিন দেখি না আমার মানিকটাকে। আপনি দাদুর কুলে থাকেন ভাই। নাওহান বাবার কোলে যেতে না পেরে চিৎকার করে কান্না জোর দিল। মারওয়ান দ্রুত উঠে এক হাতে ছেলেকে কোলে তুলে নিল। মাইমুনা বেগম বললেন, মা গো মা, বাবার পাগল দেখি আমার দাদু ভাই। মাহাতি তাল মিলিয়ে বলল, একদম। নাওহান হাত উঁচিয়ে তাদেরকে দেখিয়ে বলল, মাই দিব। বাচ্চাটা পাকা পাকা কথা শুনে মাহবুব আলমের পুরো পরিবার হেসে দিলেন। উঠোনে তিন ভাই চেয়ারে বসে আলাপ আলোচনা করছে। মারওয়ান মাঝের চেয়ারে গম্ভীর হয়ে ছোট দুই ভাইয়ের কথা শুনছে এবং মাঝে মাঝে প্রত্যুত্তর করছে। মাহাদি মানহার বিয়ের সমস্ত ঘটনা বিশদভাবে বর্ণনা করে থিতু হলো। মারওয়ান সমস্ত ঘটনা শুনে নিশ্চুপ রইল। মাহফুজ বলল, ভাইয়া, বাবার কার্যকলাপ আমার ভালো ঠেকছে না। মানহাকে কি বলে রাজি করেছে আমরা কেউ তো জানি না। মানহার বিয়েতে মত আছে শুনে আমি আর মেজু ভাইয়া টাসকি খেয়ে তাকিয়েছিলাম। কত বাধা দিতে চাইলাম আব্বাকে, কিন্তু তিনি একটা কথাও শোনেননি। আমাদের কোনো কথার কোনো গুরুত্বই নেই যেন। মাহাদি বলল, ওই লোককে আমার সুবিধার লাগে না ভাইয়া, নির্ঘাত কোনো খিচুড়ি বাগাচ্ছে। আর আব্বা আব্বা কেমনই, তোমার সাথে ওই চেয়ারম্যানের পুতের ঝামেলা আছে সেটা জেনেও কি করে মানাকে ওই বিপদের মুখে ঠেলে দেয়। মারওয়ান ছোট দুই ভাইয়ের কথা শুনছে আর হাত মুষ্টিবদ্ধ করছে। বোঝা যাচ্ছে রাগ কন্ট্রোল করছে। এখন হাতের কাছে কিছু পেলে খুনাখুনি বাঁধিয়ে ফেলতো, এটা নিশ্চিত। মাহফুজ আচমকা বলল, তোমাকে বাড়িতে আনার একটা চাল নয় তো আবার ভাইয়া? মারওয়ান স্বাভাবিক হয়ে বলল, যেই চাল দিক সফল কোনটাতে হবে না। মাহাদি বলল, ভাইয়া শোনো, নাওয়ান বড় হচ্ছে, তুমি কি কোনো কাজবাজ এখনো করবে না? মারওয়ান কথাটা শুনলো বলেই মনে হলো না, যথাসম্ভব পাশ কাটিয়ে গেল। উঠে ঘরের ভেতরে চলে গেল। মাহাদি মাহফুজ উভয়ই হতাশ হলো। এই বড় ভাইয়ের মতিগতি এখন পর্যন্ত তারা বুঝলো না। কাজের কথা বললে এমনভাবে ইগনোর করে যেন এরকম কথা জীবনেও শোনেওনি। মারওয়ান ঘরে ঢুকে দেখলো নিশাত নাওয়ানকে বুকে নিয়ে ঘুম
পাড়াচ্ছে। মারওয়ান দরজা আটকে বিছানার দিকে অগ্রসর হলো। নিশাতের পাশে শুতে শুতে বলল। ফাইজ ঘুমিয়ে পড়েছে? নিশাত চোখ বন্ধ করে উত্তর দিল। হ্যাঁ। মারওয়ান নিজেও পাশে শুয়ে চোখ বুঝলো। দুপুরের পর সবাই এখন একটু বিশ্রাম নেয়। গতরাতে নির্ঘুম রাত ও সারাদিনের জার্নির ফলে মারওয়ান চোখের পাতা এক করতে না করতে নিদ্রার অতল সাগরে তলিয়ে গেল। ইহাব নিজের রুমে বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে। কাগজে খচখচ করে কি সব যেন লিখে রাখছে। ইনাবা ঘরের দরজায় টোকা দিয়ে বলল, ভাইয়া আসবো? ইহাব দ্রুত ল্যাপটপ বন্ধ করে কাগজের উপরে চাপা দিয়ে রাখলো। তারপর আসার অনুমতি দিল। ইনাবা ভাইকে দেখে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে গেল ও বলল, অবস্থা ব্রো, বিয়ে নাকি করে ফেলছো? আমি অবশ্য গুজবে কান দেইনি। আমার ভাই আমাকে ছাড়া বিয়ে করতেই পারে না, কাভি নেহি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।